আইকনিক বিউটি কেয়ার স্টার ফ্যাশন অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস বরাবরের মতোই আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এবং বরাবরের মতোই আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন আপনাদেরই প্রিয় চ্যানেল এসের পর্দায় এবং বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন একজন আইকনিক অতিথি এবং যার কথা আমি বলতে চাই এই মুহূর্তে যিনি আমাদের সাথে আছেন তার নামের সাথে না একটা ভারিক্কি ব্যাপার রয়েছে, যদিও তিনি খুব হালকা ফুলকো এবং একজন ইয়াং এবং ড্যাশিং ব্যক্তিত্ব। কথা বলবো আসিফ আহমেদ খানের সাথে। আসিফ, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগছে আপনার সাথে আজকে একটা। আমার মনে হয় এটা প্রথম কি আমাদের, যদিও আমাদের এই ভ্রাতৃত্ব অনেক বছরের, বাট মনে হয় প্রথম মুখোমুখি বসা অফিশিয়ালি আমরা এই প্রথম বসে আড্ডা দিই। আনঅফিশিয়ালি আমরা অনেক আড্ডা দিয়েছি বাই দ্য ওয়ে। আচ্ছা, আসিফের কাছে আমার প্রথম প্রশ্ন ঠিক না, আমরা গল্প করব। সেটা হচ্ছে যে আসিফকে আমরা র্যাম্পে দেখেছি অনেকবার, অনেক রকমভাবে, অনেক রূপে। তো এই যে অনেকে বলে যে সিনেমাতে অভিনয় করতে গেলে বা নাটকে অভিনয় করতে গেলে বা যে কোনো অভিনয় জায়গায় মানুষকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়, বিভিন্ন, কখনো সে ডক্টর হচ্ছে, কখনো ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু র্যাম্পেও কিন্তু একটা অভিনয় আছে যেটা নিয়ে আমরা কেউ কোনো কথা বলি না। অনেক রকমের ড্রেস ক্যারি করতে হয়, যে ড্রেসগুলো সাধারণত তোমরাই ক্যারি করতে পারবে, ওগুলো আমাদেরকে দিলে আমরা পারবো না ক্যারি করতে। এটা কিন্তু একটা অনেক বড় বিশেষত্ব। তো এই যে র্যাম্পের চলা, হাঁটা যেটাকে বলি আমরা র্যাম্প ওয়াক, তো সেটা তো আসলে সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না। হ্যাঁ, এটা আমি যদি বলি যে ও র্যাম্পে হাঁটবো, তো যেরকম করে মানুষ পথে চলে এরকম করে হাঁটলি হলো, নো, এটারও একটা সিনক্রোনাইজেশন আছে, একটা রিদম আছে, একটা স্টাইল আছে, এটা বিরাট আর্ট। তো এইটার প্রতি আমাদের দুই রকমের ব্যাপার আছে, পজিটিভিটিও আছে, নেগেটিভিটিও আছে। অনেকে এটাকে খুব ভালোবাসে, র্যাম্প বা মডেলিং বা ফ্যাশন, আবার অনেকে আছে এটার প্রতি খুব উন্নাসিক, যেটা দরকার কি না হলেও তো চলে। তো তোমার দৃষ্টিকোণটা একটু জানতে চাই আসিফ। আমি ডেফিনেটলি, যেহেতু আমি র্যাম্পে এত বছর ধরে কাজ করছি, সো অবভিয়াসলি এটার প্রতি একটা ভালোবাসা আছে এবং ছিল সবসময়। আর এইটা অনেকে হয়তো বা বুঝে না র্যাম্প মডেলিংটা আসলে কি জিনিস, এটা অনেকেই বুঝে না, ক্যাটওয়াকটা কি জিনিস, বাট এটা বেসিক্যালি খুবই সফিস্টিকেটেড একটা আর্ট, রাইট? কারণ এটা হচ্ছে ট্রেনিং না করে না, আসলে জাস্ট আমি হেঁটে গেলে আমরা পথে যেভাবে হাঁটি এটা কিন্তু সেম হাঁটা না, এটা হচ্ছে একটা বিটের সাথে এবং যেই ড্রেস পরছি ওই ড্রেসের উপর ডিপেন্ড করবে আপনার হাঁটাটা কিরকম হবে, এবং এটার জন্য ইয়ার্স এন্ড ইয়ার্স অফ প্র্যাকটিস আপনার ডেফিনেটলি লাগবে। আই থিঙ্ক অনেকে এখনকার যুগে, আমি বলবো জাস্ট এটা একটা নেগেটিভ সাইডে যদিও চলে যাবে কথাটা, বাট এখনকার টাইমে অনেকেই এই জিনিসটা বুঝতেছে না, কারণ হচ্ছে আমরা তো গ্রুমিং করে আসছি, আমরা শিখে দেন আমরা স্টেজে উঠতাম। তো এখন অনেকে আছে যারা হচ্ছে না শিখে এসে হয়তো বা র্যাম্পে কাজ করছে, যাদের কাছ থেকে বেসিক্যালি এই ধারণাটা চলে আসছে, কারণ হচ্ছে মানুষ দেখলেও মানে যারা হচ্ছে এক্সপিরিয়েন্স তারা বুঝবে যে এটা কিন্তু আসলে র্যাম্প ওয়াক না, এটা বেসিক্যালি হচ্ছে নর্মাল হাঁটা হয়ে যাচ্ছে। সো আমরা যারা একটু সিনিয়র আছে, যারা শিখে এসেছে তাদের হাঁটা দেখবেন, আর এখন হ্যাঁ অনেক তফাৎ, এটা আপনারা যারা সিনিয়র তারাই বলতে পারবেন অ্যাকচুয়ালি। যেমন আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য বিউটি কন্টেস্টস অ্যান্ড অল, আমি অনেকগুলো প্রোগ্রামের জাজ হয়েছি, ছিলাম, সামনেও দু একটা অফার আছে। তো আমি দেখি যেটা আগে খুব গুরুত্ব সহকারে দেখা হতো, যে ওর হাঁটা চলা, ওর ব্যক্তিত্ব, এই ব্যাপারগুলো, কিন্তু আজকাল যেটা দেখি মানে সৌন্দর্যের ভেতরে সব কিছু হারিয়ে যাচ্ছে। হয়তো হাঁটতে চলতে পারছে না, এবং হাইট একটা অনেক বড় ফ্যাক্টর, যেই ফ্যাক্টরটা এখন দেখি অনেক মডেলকে, বিশেষ করে মেয়ে মডেলদেরকে আমি দেখি যে হাইট মানে ছোটোখাটো মানুষ, ও হেঁটে আসলে মনে হয় না যে কেউ হেঁটে আসছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো কিন্তু এখন মানে যেটাকে হিন্দিতে বলে নাজার আন্দাজ, এটা হয়ে যাচ্ছে, আমরা দেখেও না দেখার মতন করছি। বাট এটা কিন্তু খুব, আমি মনে করি এটা একটা অনেক বড় ক্রাইটেরিয়া, ইফ আই এম নট রং। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেরকম উপস্থাপনায় বলি যে উপস্থাপক যারাই হবেন তাদের জন্য অন্য সব কিছু ছাপিয়ে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার্সোনালিটি। র্যাম্পের ক্ষেত্রেও যারা মডেল তাদের কিন্তু একটা পার্সোনালিটি থাকতে হবে, যেটা তোমাদের মধ্যে আছে, আবার অনেকের মধ্যে একেবারেই নেই। তো সেই জায়গার থেকে আমি বলতে চাই যে এই র্যাম্প জগতে তোমার এত বছরের বিচরণ, হঠাৎ করে আমরা আসিফকে একটু কম পাচ্ছি র্যাম্পে বা এই জগতে। এটা কি কোনো অভিমান না কোনো প্ল্যানিংয়ে না অন্য কোনো কাজের ব্যস্ততায়, ওর তোমার মুখ থেকে শুনতে চাই। না, অ্যাকচুয়ালি কোনো অভিমানও না, কিছুই না। আমি যদি আপনাকে একদম আমার ক্যারিয়ারের স্টার্টিং থেকে বলি, আমি সবসময় একজন অ্যাক্টর হতে যেতাম। সো বেসিক্যালি যেটা মানে সিম্পল হিসাব যেটা হচ্ছে, আপনি যদি মিডিয়াতে কাজ করছেন আপনার একটা কোনো না কোনো একটা ওয়ে তো লাগবে, একদম। সো আমি বেসিক্যালি একটা বিউটি প্যাজেন্টে ছিলাম, প্যান্টিন নিউ দ্য লুকের উইনার আমি। সো বেসিক্যালি ওখানে যাওয়ার পর যেহেতু আমার হাইট ভালো ছিল অ্যান্ড আমার হাঁটাও অ্যাকচুয়ালি খুব ভালো ছিল, তো যেই কারণে হচ্ছে র্যাম্পটার দিকে
আমার চলে যাওয়ার এবং Right. চলে যাওয়াতে আমার আস্তে আস্তে আমারও ভালোবাসা ওটার প্রতি একটা জেগে উঠেছে, যে কারণে আমার বয়সটা কম ছিল। র্যাম্পে কিন্তু একটা সার্টেন এজ লাগে, right. লাগে, সো আমার বয়সটা অনেক কম ছিল, সো যেই কারণে হচ্ছে র্যাম্পটার দিকে আমি বেশি আগ্রহ হয়েছিলাম। কারণ অ্যাক্টিং এর বেলায় কিন্তু বাংলাদেশে তখনও ওই জিনিসটা ছিল না যে একদম ইয়াং ছেলেপেলের যে তখন অলরেডি যে আমাদের স্টাবলিশ অ্যাক্টররা ছিল, সো তখন মানে ওইভাবে ইনফ্যাক্ট আসিফ, মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, যে পার্শ্ববর্তী দেশে আমরা কিন্তু ছেলে হোক মেয়ে হোক, পুরুষ মহিলা দুই ক্ষেত্রেই বলি, যে তারা কিন্তু এই র্যাম্প জগৎ থেকেই অনেকে বড় বড় তারকা হয়েছে, কিন্তু আমাদের দেশে এই প্রবণতাটা একটু কম আছে। আমরা র্যাম্পের লোকদেরকে র্যাম্পেই থাকতে দেই, যে তোরা ওখানেই থাক। কেন? কারণ ওখান থেকে তোমাদের মতো ব্রাইট ফিউচার্স গুলো কিন্তু চলে আসে, তাই না? রাইট, যেটা বলছিলাম আর কি। সো তখনকার টাইমে ছিল কি র্যাম্পের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব একটা, যে আপনি যেটা বললেন আর কি, খুব একটা কিন্তু ওরা কিন্তু ভিজুয়ালি কাজ করাতো না। সো এখন আই থিঙ্ক ট্রেডিশনটা একটু চেঞ্জ হচ্ছে। আর আমি বেসিক্যালি অ্যাক্টিং জগতে যেহেতু আসবো, আমি চিন্তা করেছি, আমি গ্রুমিং করেছি, আমি ওই গাজীরাকা স্যারের কাছে থিয়েটার করেছি, শিখে দেন আমি হচ্ছে এর আগেও কিন্তু মানে অফার আমি পেয়েছি, কিন্তু আমি খুব একটা রাজি হইনি। কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে, কারণ এখানে কিন্তু শিখে আসাটা বেটার। আই থিঙ্ক কোনো কিছু করার আগে শিখে আসাটা বেটার। সো আপনি ওখানে কমফোর্টেবল ফিল করবেন, এবং হচ্ছে যেই কাজটা আপনি করতে চান অবভিয়াসলি ওটা পিছিয়ে একটা ইনভেস্ট এবং একটা টাইম আপনার দিতেই হবে যদি আপনি ওখানে কাজ করতে চান। সো আমি ওখানে ওই শিখে টিকে এসে দেন আমি আমার লাক ট্রাই করেছি অ্যাক্টিং, এবং অ্যাক্টিংয়ে আই গেস আমি, আপনারা ভালো বলতে পারবেন হয়তো, আমি দেখেছি, হয়তোবা ভালো বলতে পারবো কেন, আমি এখনই ভালোটা বলে দিই, ভালো লেগেছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, এটা আপনি বলেছেন আরো ভালো লেগেছে। আর এর সাথে হচ্ছে বিজ্ঞাপনে আমার প্রচুর কাজ করা হয়, আর হচ্ছে ফিল্মটা তো বেসিক্যালি হচ্ছে আমার টার্গেট, যেই কারণে হচ্ছে র্যাম্পটা একটু কমিয়ে দেওয়া। আচ্ছা, কারণ হচ্ছে আমি এমনিতেও একটু সিনিয়র হয়ে গেছি র্যাম্পে, সো একটু কমিয়ে দিয়েছে। সিনিয়ররা বেসিক্যালি আমার ব্যাচে যারা ছিল ওরা কেউ নাইও এখন, সো টু বি অনেস্ট। সো মানে ধরেন এখন হচ্ছে আমি পুরোপুরি অ্যাক্টিং এই ফোকাস। একদম একদম। এবং আমরাও চাই যে তোমাদের মতন যারা আছেন, যাদের ফিউচারটা ব্রাইট, এবং যারা আমাদের ইন্ডাস্ট্রিকে ব্রাইট করতে পারে, হ্যাঁ, তাদের মধ্যে তুমি একজন। তো আমরা চাই তোমাদেরকে, আমরা মনে প্রাণে চাই যে তোমাদের মতন ভালো ভালো শিখে আসা ছেলেরা মেয়েরা তারা কাজ করুক। তো যখন প্রথম তুমি তোমার যে স্বপ্নটাকে সফল হতে দেখলে বা হচ্ছে, সেই এক্সাইটমেন্টের গল্পটা একটু জানতে চাই অ্যাক্টিং এর জায়গা থেকে। বড় পর্দায় নিজেকে দেখার এক্সপিরিয়েন্সটা আসলে ভাষায় বলতে পারবো না। আমি হচ্ছে যেদিন ফিল্মটা রিলিজ হয়, তালাশ ছবির কথা বলছি আমি, যেদিন ফিল্ম রিলিজ হলো ওই দিন আমি হচ্ছে ঠিক আমি কোন ইয়েটাতে গিয়েছিলাম আমি বলবো না, কিন্তু আমি একা একা গিয়েছিলাম ছবিটা দেখতে, এবং বড় পর্দায় নিজেকে দেখেছি। আমি আসলে ভাষায় বলতে পারবো না আমার ভিতরে কি ফিলিংস ছিল, বাট দেখলাম যে দর্শকদেরকে দেখলাম আমি নিজেকে দেখাচ্ছে যে তোমাকে কি করে নিচ্ছে, কতটুকু নিচ্ছে, মানে ওরা বেশ তালি দিচ্ছে, এবং মানে প্রতিটা আমি যখন ডায়লগ দিচ্ছি ওরা সবাই খুব তালি দিচ্ছে এবং সাবাস বলতেছে, মানে ওরাও তো আমাকে মানে নতুন একজন অভিনেতা হিসেবেই দেখছে, এবং দেখলাম যে পজিটিভ একটা রেসপন্স, এবং খুবই ভালো দর্শকরা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এবং মিডিয়ার লোকজন, আমার বন্ধু বান্ধব যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, সবাই খুব ভালো মতো অ্যাকসেপ্ট করে নিয়েছে জিনিসটা, এবং রেগুলার বেসিসে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল। তো যেই কারণে মানে ধরেন আমি মনে করবো যে আমার স্বপ্নটা আসলে পূরণ হয়েছে, এবং এটা যে মানে এই স্বপ্নটা পূরণ হওয়ার পর কিন্তু মানুষ কিন্তু স্বপ্ন দেখে, পূরণ হওয়ার পর কেমন হবে জিনিসটা এটা কিন্তু অনেকে এক্সপেক্ট করে না। সো আমি মোর দেন মানে বলবো যে আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি পেয়েছি আমি। তো যখন তালাশ মানে শওকত নাসিরের ছবি, শওকত নাসির বানিয়েছিলেন, তো যখন তোমাকে অফারটা দিলেন, তোমাকে কি করে ও খুঁজে পেলো বা ওর সাথে যোগাযোগটা কি করে হলো, এই ছবিতে যুক্ত তুমি কি করে হলে? শওকত নাসির ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয় ছিল, মানে এই ফিল্মে কাজ করার আগেও। তো ওনার সাথে আমার একটা কাজ হবে এভাবে আমাদের অনেকদিন ধরেই কথা চলছিল। আচ্ছা, উনি হঠাৎ করে আমাকে একদিন ফোন দিয়ে বললো যে আমার একটা ভালো প্রজেক্ট আছে, এটার জন্য তুমিই রাইট, তারপরে তুমি আসো আপনার কথা বলি। বাট এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা শুটিংয়ে যাচ্ছিলাম। ওনার কিন্তু প্ল্যানিং কিন্তু মানে এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা কাজটা তুলে ফেলেছি। তো উনি আমাকে ডাকলো, আমি ক্যারেক্টারটা পড়লাম, দেখলাম যে আমার অপোজিটে আবার দেখলাম বুবলি। সো উনি তো অলরেডি একজন স্টাবলিশ অ্যাক্ট্রেস, সো আমি এত বড় একজন অ্যাক্ট্রেসের এগেইনস্টে কাজ করবো, সো সেটাও একটা এক্সাইটমেন্ট ছিল। এবং শওকত নাসির বললো যে আমি যতটুকু তোমাকে হেল্প করা দরকার আমি করছি, তা আমিও মানে রাজি হয়ে গেলাম, এবং আমরা একসাথে নেমে গেলাম কাজে। প্রথম দিনের এক্সপিরিয়েন্স শুটিং এর? প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা খুবই মজা ছিল, কারণ প্রথম যেদিন গেলাম সেটে গেলাম, এবং প্রথম সিনটাই ছিল আমার বুবলির সাথে। ওনার সাথে আমার পরিচয় নেই, এর আগে আমার কখনো দেখাও হয় নাই, ওনার সাথে আমার কথাও হয় নাই, এবং প্রথমে গিয়েই হচ্ছে জাস্ট একটা হাই হ্যালো হওয়ার পর আমরা সেটে বসে গেছি। এই যে আমরা এখন যেভাবে বসে আছি, সিনটা ঠিক এরকম, ডাইনিং টেবিলে একটা সিন, আচ্ছা, হাজবেন্ড ওয়াইফ আমরা, সো আমাদের হচ্ছে কথোপকথন। আচ্ছা, সো প্রথম সিনই তো আমি তো আমার ডায়লগস আমি জানি, আমি আমার সবকিছু জানা আছে, ওনারও জানা আছে। এখন জিনিসটা আমরা কিভাবে করব, সো আমি দেখলাম আমি মানে এখন উনি হচ্ছে কমার্শিয়াল নায়িকা, এখন ওনার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই কেমন হবে, বাট দেখলাম যে মানে উনি অনেক ফ্রেন্ডলি, শি ইজ ভেরি সুইট, আমাকে যতটুকু হেল্প করা দরকার করলো, এবং আমরা দুজন ডিসকাস করে নিলাম সিনটা কেমন হবে। আই থিঙ্ক ওইটা আমাদের মুভির বেস্ট সিন ছিল। বাহ,
প্রথম সিনটা এবং প্রথম দিন যেহেতু ভালো হয়েছে এবং পুরোটাই আমাদের ভালো হয়েছে। স্টার ফ্যাশন। আসিফের ভবিষ্যৎ প্রজেক্টসগুলো কি কি আছে, বা আসিফ নিজেকে আসলে কোন পর্যায়ে দেখতে চায়? আমি নিজেকে একজন ভালো অভিনেতা এবং যাদেরকে দর্শক পছন্দ করবে এটাও আমি চাই, বেসিক্যালি আসলে অ্যাকসেপ্টেবল একজন অভিনেতা হিসেবে চাই। এই মুহূর্তে আমি একটা ফিল্মের প্রজেক্ট করছি অলরেডি, যেটা সম্পর্কে একটু জানতে চাই। এটার নাম হচ্ছে লাইফ ইজ বিউটিফুল, যেটার আমাদের পিয়াল হোসেন করছে এবং তপু খান ডিরেকশন দিচ্ছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। এটা হচ্ছে 3টা ইন্টারকানেক্টেড গল্প, অ্যানথোলজি টাইপের। আমি আর ববি হচ্ছে তোমরা পেয়ার, আমরা পেয়ার। এরকম আরো 2টো পেয়ার আছে, ডিফারেন্ট স্টোরি আর কি, বাট অ্যালাইন হয় আই থিংক। মানে বলার চেয়ে আই থিংক এটা একটু আমরা অপেক্ষা করি, আমরা দেখার অপেক্ষায় থাকলাম, বাট আশা করি এটা খুব ভালো লাগবে। ভেরি বেস্ট অফ লাক ফর দ্যাট মুভি। এবং তোমার অবশ্যই আগামী দিনের, তুমি একজন সম্ভাবনাময় ছেলে। কিন্তু সঙ্গে আমি এতটুকুন বলতে পারি যে যেহেতু ইন্ডাস্ট্রিটা অনেক বড়, ইন্ডাস্ট্রিতে তো থাকবেই, কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রি যেখান থেকে তোমার শুরু, অনেক যারা ফ্যাশন লাভার্স তারা কিন্তু তোমাকে মিস করে। তো তুমি একেবারেই চলে যেও না, একটা ভালো ভালো কাজ যেগুলো হয় তুমি এখানে অবশ্যই থাকো, এটা অনেকেই চায় আমি জানি। আর পাশাপাশি তুমি যেহেতু বিজ্ঞাপন চিত্রে ভালো ভালো কাজ করছো, সেখানেও তোমার বিচরণটা খুব ভালো থাকুক। তো আমি এটাও জানি যে তুমি চমৎকার, তুমি বেছে বেছে কাজ করে, এতটুকু আমি জানি। এবং তুমি বেছে বেছে কাজ করার মধ্যে তুমি কিছু মিউজিক ভিডিও করো বেছে বেছে, এবং সেখান থেকে একটা ভালো গানের একটা চিত্রায়ন আমাদের হাতে এসছে, যেটা আমি তোমার জন্য সারপ্রাইজ রাখলাম। আমরা তোমাকে সারপ্রাইজটা দিতে চাই, তবে তার আগে আমি একটা জিনিস একটু জানতে চাই। সেটা হচ্ছে, এবার আমি তোমার সম্পর্কে না, আমি একটু তোমার বাবার সম্পর্কে একটু কথা শুনতে চাই, কারণ উনি একজন বীর প্রতীক। তো তাদের মতো লোকদের ব্যাপারে কথা শোনা বা জানা, এটা না, এটা আমাদের জীবনকে সমৃদ্ধ করে। একটু জানতে চাই বাবা সম্পর্কে একটু। আব্বু আসলে একজন কিছু একদম মিলিটারি পার্সোনাল থাকে না, যারা একদম মিলিটারি লাইফটাকেই সবসময় মানে প্রায়োরিটি দিয়েছে, মানে বাসাতেও এরকম, বাইরেও এরকম, সব জায়গায় এরকম। আমার বাবা হচ্ছে কাইন্ড অফ ওইরকম একজন পার্সন যে আর কি সারা জীবন হচ্ছে মিলিটারি লাইফটাই একদম লিড করে গেছে, যুদ্ধ করেছেন, বীর প্রতীক কিন্তু হওয়া কিন্তু মুখের কথা না, সেটা এই জন্যই তো কারণ হচ্ছে বীর উত্তর পরেই কিন্তু বীর প্রতীক, রাইট? সো আব্বুর হচ্ছে বিষয়টা ছিল, মানে আমি বেসিক্যালি উনি হচ্ছে আমার আইডল, কারণ ওনার যে লাইফস্টাইল ছিল সবসময় আমি নিজেও একজন আর্মিতেই যাওয়ার আমি প্ল্যান করেছিলাম, বাট সেটা কোনো কারণে হয়তো বা হয়ে ওঠে নাই, মিডিয়াতে চলে এসেছি, তোমাকে আমরা পেয়েছি। যাই হোক, বাট হচ্ছে আব্বুর লাইফস্টাইলটা আমার খুব পছন্দ, মানে অলওয়েজ হচ্ছে সোবার এবং হচ্ছে একটা ক্লিন লাইফস্টাইল লিড করেছে, এবং সারা জীবন এখন পর্যন্ত উনি ফিট, মানে দেখলে মনে হয় যে ওনার বয়স এত হয়েছে। আর মিডিয়ার ব্যাপারে যেহেতু আমি মিডিয়াতে চলে এসেছি, আব্বু যেহেতু মিলিটারি একজন অফিসার ছিল, তো প্রথম দিকে একটু আব্বুর একটু ইয়ে ছিল। তো পরে যখন হচ্ছে আমার একটু কাজ টাজ বেরোয়া শুরু করেছে, এবং আব্বুর বন্ধু বান্ধবরা, ফেলো অফিসাররাই যখন বলা শুরু করেছে যে আপনার ছেলেকে দেখলাম এখানে, আপনার ছেলেকে, আর আমি সামনে গেলে একটু আরে আমাদের হিরো আসছে, সো আস্তে আস্তে একটু ভালো লাগা কাজ করে। এখন সব ঠিকঠাক, এখন নিজেই উল্টা আরো সাপোর্ট করে। বাহ, ভেরি গুড। টিভিতে দেখলে নিজেই বলে যে দেখলাম আজকে। বাহ, ভেরি গুড। এই সাপোর্টটাই তো আসল, এগিয়ে যাওয়ার জন্য এর থেকে বেশি কিছু আসলে লাগে না। তো যাই হোক, আমরাও অনুষ্ঠান নিয়ে অনেকটুকু এগিয়ে গেছি, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা। তো যে সারপ্রাইজটা আমরা ভেবেছি তোমাকে দেব, সেটা আমরা একটু পর্দায় দেখতে চাই। এখানে তুমি এখানে দেখবে, আমি ওখানে দেখছি। এই যে জিনিসটা আমরা দেখলাম, যে পর্দা, এটা ঠিক বড় পর্দা না হলেও পর্দার সাইজটা অনেক বড়। এই পর্দায় তোমার পারফরমেন্স যেটা দেখলাম, যে আমার কাছে মনে হয় অ্যাজ আ ফিল্ম মেকার, যেহেতু আমি বড় পর্দাতে বেশি কাজ করি, ইউ শুড ডু মোর অ্যান্ড মোর ফিল্মস। ঠিক আছে? আমার বিশ্বাস যে তোমার আগামীর ভবিষ্যৎ সিনেমার ক্ষেত্রে, মডেলিংয়ে যা করার তো হয়ে গেছে তোমার, ইউ আর স্টার ইন মডেলিং, কিন্তু সিনেমাতেও আমার একটা অদূর ভবিষ্যৎবাণী আমি এখনই করে দিই, যে তুমি যদি লেগে থাকো, তুমি এখানেও ঠিক ফ্যাশনে যেরকম সচেতনতার সাথে তুমি সফল হয়েছো, এখানেও তুমি পারবে। এটা আপনি বলেছেন, আরও এটা আমার জন্য অনেক বিশাল একটা ব্যাপার। এটা আমি বিলিভ করি, কারণ আমি এটা দেখার পর আমার তাই মনে হলো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আজকে ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমাদের অনুষ্ঠানটা পরিপূর্ণ হয়েছে। একটা জিনিস এখনো বাকি আছে, তোমার সামনে একটা চমৎকার গিফট হ্যাম্পার আছে। এই গিফট হ্যাম্পারটা কিন্তু আমার জন্য না, তোমার জন্যই। আমাকে গিফট হ্যাম্পার কেউ দেয় না, কিন্তু গেস্টদেরকে আমরা অবশ্যই দিই এই আইকনিক গিফট হ্যাম্পারটা আমাদের আইকনিক স্টারের জন্য। আমাদের আইকনিককে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট হ্যাম্পার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লেগেছে আজকে এখানে। থ্যাংক ইউ। দর্শক,
আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো সামনে আরো সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভীষণ ভালো লেগেছে। আগামী পর্বে অবশ্যই আবার আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ ফ্যাশনের সাথেই থাকুন।